তদন্ত করেছি এবং সেগুলো রিপোর্ট প্রকাশ করেছি। আর অন্যান্যগুলোরও রিপোর্ট প্রকাশ করেছি। আপনারা যে 3টি, অনেক সময় সাংবাদিক বন্ধুরা বলেন যে 3টি তদন্ত রিপোর্ট প্রকাশ পেয়েছে, সম্ভবত ইতিপূর্বে আমার সময় যে 3টি দুর্ঘটনা, বড় 3টি দুর্ঘটনা হয়েছিল, সেই 3টির উপরে যে তদন্ত রিপোর্ট হয়েছিল সেগুলো আমরা জনসমক্ষে প্রকাশ করেছি। জনাব শাহজাহান খান, সরকার পরিচালিত নৌ পরিবহন সেবার যে রকেট স্টিমারগুলি আছে সেইগুলির অনেকগুলি সারা বছর অকেজো থাকে, অনেকে কেউ কেউ বলে থাকে যে বেশিরভাগই অকেজো থাকে। ঈদের আগে কি সেগুলি সচল করার জন্য আপনি কোনো নির্দেশনা দিয়েছেন সারা দেশের নৌ পরিবহন ব্যবস্থা একটু ভালো করার জন্য ঈদের সময়? আসলে আপনার কথাটা সুস্পষ্ট আমার কাছে হচ্ছে না, তবু আমি যেটা বুঝলাম যে কিছু লঞ্চ আছে যে লঞ্চগুলো চলাচলের অনুপযোগী। আপনি ঠিকই বলেছেন যে ইতিপূর্বে মালিকদের কিছু খামখেয়ালিপনা এবং তাদের অন্যায় দাবি এবং তাদের অতি মুনাফা করার যে মানসিকতা, এই কারণে অনেক সময় লঞ্চগুলোকে কেউ এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা আসার পর থেকে সেগুলো অনেকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং মাওয়াতে যে ইতিপূর্বে আমরা প্রায় 3 বছর আগে আমরা মাওয়াতে 35টি লঞ্চ আমরা যেগুলো চিহ্নিত করেছিলাম অনুপযোগী, অর্থাৎ এই নদীতে। জনাব শাহজাহান খান, আমি আসলে বলতে চাইছিলাম যে সরকার, জনাব শাহজাহান খান, আমি আসলে বলতে চাইছিলাম যে সরকার পরিচালিত যে রকেট স্টিমারগুলি আছে সেই রকেট স্টিমারগুলির অনেকগুলি অকেজো থাকে বলে অনেকে কেউ বলে থাকেন বেশিরভাগই অকেজো থাকে। ঈদের আগে সেগুলি সচল করার কোনো নির্দেশনা আপনি দিয়েছেন কিনা সরকার পরিচালিত রকেট স্টিমারগুলি? আপনার সরকার পরিচালিত যে স্টিমারগুলোর কথা বলছেন, সেগুলো সরকার পরিচালিত স্টিমারগুলো কিন্তু এখনো সচলই আছে। আমরা সেগুলোকে মেরামত করে আমরা সচল রাখি এবং ইতিমধ্যে আপনি জানেন সরকারিভাবে 70 বছরের মধ্যে কোনো স্টিমার বা বড় ধরনের নৌযান কোনো সরকার নির্মাণ করেনি। বিআইডব্লিউটিসির জন্য সরকারিভাবে আমরাই প্রথম 2টি স্টিমার আমরা নির্মাণ করেছি। একটি বাঙালি এমবি বাঙালি আর একটি এমবি মধুমতি। 2টি নৌযানের মধ্যে একটি সার্ভিসে আছে, আরেকটি আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ সার্ভিসে আসবে। আমরা আরও 2টি নৌযান বরিশাল রুটের জন্য আমরা বড় ধরনের নৌযান নির্মাণ করছি। আমি আশা করি খুব শীঘ্রই আমাদের এই সকল নৌযান এলে যাত্রীদের সেবা আমরা আরও দিতে পারবো। আর আপনি যে পুরানো স্টিমারগুলোর কথা বলছেন, আসলে পুরানো স্টিমারগুলো সচল আমাদের রাখতে হয় এই কারণে যাত্রীদের সেবা দেওয়ার জন্য। আমরা এ পর্যন্ত অবশ্যই এটা ঠিক যে স্টিমারে এ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি এবং এটার স্থিতিশীলতা এত বেশি যে এটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম। জনাব শাহজাহান খান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান। এডিটর স্পিক একবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে আইন শৃঙ্খলা বাহিনীর দায়মুক্তি না দেওয়া ও সাদা পোশাকে গ্রেপ্তার অভিযান বন্ধ সহ সরকারের কাছে বেশ কিছু সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এছাড়া সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর হাতে সাধারণ মানুষের হয়রানি বেড়েছে বলেও জানিয়েছে কমিশন চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় উদ্বেগ জানিয়ে 18 সেপ্টেম্বর যৌথ প্রস্তাব পাশ করে ইউরোপীয় পার্লামেন্ট। এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে। নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা এবং মৃত্যুদণ্ডের বিধান বাতিল করার বিষয়ও রয়েছে এতে। এর বেশ কয়েকটি বিষয়ে একমত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহিতার আওতায় আরো বেশি করে নিয়ে আসাটা বাঞ্ছনীয় হয়ে পড়েছে। যে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সাধারণ মানুষ বেশি হারে নিগৃহীত হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন এবং মিথ্যে মামলা দিয়ে তাদেরকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। এসব বিষয়ে বার্ষিক প্রতিবেদনে সরকারের নিকট বেশ কয়েকটি সুপারিশ করেছে কমিশন। এতে র্যাব পুলিশের দায়বদ্ধতা নিশ্চিত করা, সাদা পোশাকে গ্রেপ্তার বন্ধ সহ অভিযুক্তদের বিরুদ্ধে নেয়া আইনি পদক্ষেপ সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। আটক করার ব্যাপারে আমরা তো আগে থেকেই বলেছি যে সাদা পোশাকে গিয়ে কোনো মানুষকে আটক করা যাবে না। সেখানে তাদেরকে একদম তার ইউনিফর্ম পরে যেতে হবে এবং তাদের যে আপনার আইডি কার্ড সেটা দেখাতে হবে। এবং আমরা আরও বলেছি যে স্থানীয় জনগণের মধ্যে অন্ততপক্ষে 2জন সাক্ষী যেন থাকে। আমরা রাষ্ট্রকে অনুরোধ করবো যে রাষ্ট্র যেন কখনোই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো দলীয় স্বার্থে বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য যেন ব্যবহার না করে। জবাবদিহিতা ও সাংগঠনিক শৃঙ্খলার অভাবে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে বলেও মনে করে কমিশন চেয়ারম্যান। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে পারেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগে আসছে পরিবর্তন আভাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দায়িত্বে আবারও ফিরতে পারেন মাশরাফি বিন মুর্তজা অথবা সাকিব আল হাসান। ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগের বছরেই নিজেদের সবথেকে ফেভারিট ফরম্যাটে ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ দল এবছর 13টি ওডিআই ম্যাচের 12টিতেই হেরেছে টাইগাররা। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। জয়ের পথে থেকেও হারার অভ্যাসটাও যুক্ত হয়েছে। টেস্ট কিংবা টি-20 সুখবর আসছে না কোনো ফরম্যাটেই। অধিনায়কত্বে পরিবর্তন আনার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটই একমাত্র খেলা যেখানে ক্যাপ্টেনের এত বেশি রোল থাকে, কাজেই তার রেসপন্সিবিলিটি যদি এত থাকে, সেখানে যদি আমি ফেল করি সেটার জন্য কিন্তু আমার রেডি থাকতে হবে যদি ইয়ে হয়। আর বাট আমাদের ক্যাপ্টেন তো পারফরমেন্স, তার নিজস্ব পারফরমেন্স ভালো করে যাচ্ছে, বাট এটা কিন্তু টোটালি দুইটা জিনিস। যেমন দেখা যাচ্ছে টেন্ডুলকার বছরের পর বছর ইন্ডিয়ার জন্য সার্ভ করে গিয়েছে, বাট হি ওয়াজ নেভার এ সাকসেসফুল ক্যাপ্টেন। এশিয়ান গেমসে টাইগারদের অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে দলের দায়িত্বটা আবারও ফিরে পেতে পারেন নড়াইল এক্সপ্রেস। বিসিবির ভাবনায় আছেন সাকিব আল হাসানও। এটা আমরা সবাই জানি কারা আছে। ন্যাচারালি এখানে টিমের ভিতরে যে ফিট ইন করবে, যার লিডিং অ্যাবিলিটি আছে, কারণ ক্যাপ্টেন্সি কিন্তু শুধু ভালো প্লেয়ার দিয়েও হবে না, আবার শুধু ক্যাপ্টেন্সি দিয়েও হবে না, দুইটার সমন্বয় থাকতে হবে। সো হি হ্যাজ টু বি আ ফ্রন্টলাইন পারফর্মার অ্যান্ড লিডার। এশিয়ান গেমসেই কিন্তু এই মাশরাফিকে ক্যাপ্টেন হিসেবে করার কিন্তু এটাই মূল কারণ যে না, ও আগে ক্যাপ্টেন ছিল, লিডারশিপ অ্যাবিলিটি আছে এবং এখন টিমে সে থাকতে পারে এই ফরম্যাটে। অক্টোবরে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজের আগে হয়তো ওয়ানডেতে নতুন অধিনায়ক পাবে বাংলাদেশ দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে আমরা কথা বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের সঙ্গে। খন্দকার জামিল উদ্দিন, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের পুরো দল খারাপ খেললো, দল হিসেবেই আমরা একটা খারাপ পারফর্ম করছি বেশ কিছুদিন ধরে, দায়টা আমরা অধিনায়কের উপর কেন চাপাবো? মানে অধিনায়ক বদলের এই কথাটা কেন আসছে? জামিল ভাই। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন যে পুরো টিম যেখানে ব্যর্থ, সেখানে শুধু মুশফিকের উপরে, অধিনায়কের উপরে কেন দায়িত্বটা বর্তাবে, এটা কিন্তু একেবারেই খাঁটি কথা। বাট ওই যে আমরা যখন কোনো কিছু খুঁজে না পাই, তখন কাউকে না কাউকে আমরা ছাঁটাই করে বা বাদ দিয়ে সেটার একটা সমাধান খোঁজার চেষ্টা করি। বাট এভাবে সমাধান কিন্তু এভাবে খুঁজলে চলবে না। আপনাকে দেখতে হবে যে আজকে যদি আমরা মুশফিককে চেঞ্জ করার চিন্তা করি, তাহলে মুশফিকের জায়গায় আমরা কাকে আনবো, তার রিপ্লেসমেন্টটা কোথায়? আমি মাশরাফির প্রতি সম্মান জানিয়ে বলছি, মাশরাফি অত্যন্ত নির্ভরযোগ্য একজন খেলোয়াড় বাংলাদেশের। সে 100% কমিটেড খেলোয়াড়, বাট মাশরাফি কিন্তু সম্পূর্ণভাবে ফিট নয়। এর আগে দুইবার তাকে আমরা ক্যাপ্টেন্সি দিয়েছিলাম, বাট দুইবারই সে ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে পড়েছে। তো সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপের সময় আমাদের এমন কিছু করা ঠিক হবে না যেটা টিমের উপরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। কিন্তু জামিল ভাই, একথা তো সত্য যে মুশফিকের ক্যাপ্টেন্সিতেই আমরা অন্তত 4টি বা 5টি ক্লোজ ম্যাচ হারলাম। ও যেই বলারগুলি বল ভালো করছিল, এই মুহূর্তে আমার মনে আছে যে কোন একটা অফ স্পিনারের ওভার রেখে দিয়ে সে পেসারকে দিয়ে বল করালো এবং 1 ওভারে 18 বা 17 রান দিয়ে ওই ম্যাচটি আমরা হারলাম। এরকম ভাবে একাধিক ম্যাচ ক্লোজ এনকাউন্টারে সে প্রায় এরকম কিছু কাজ করছে, যেটা আমরা আসলে তার অধিনায়কত্বের ক্ষেত্রে আমরা কিছু ত্রুটি হিসেবে দেখতেই পারি। আপনি একটা পয়েন্ট আউট করেছেন, বাট ক্রিকেট খেলাটাই কিন্তু এরকম। আমরা অতীতে অনেক দেখেছি যে অত্যন্ত অভিজ্ঞ ক্যাপ্টেনরাও কিন্তু শেষ ওভারে বা গুরুত্বপূর্ণ সময়ে তার বেস্ট বোলারকেই সে কিন্তু বল দেওয়ার চেষ্টা করে, এবং তখন যখন বোলারটা ব্যর্থ হয় তখন কিন্তু চাপটা যেয়ে পড়ে অধিনায়কের উপরে। আবার যখন সেই বোলারটা সাকসেসফুল হয়, আমরা কিন্তু এমনও দেখেছি যে অতীতে মুশফিকের বোলিং চেঞ্জ কিন্তু সমালোচকদের প্রশংসা করিয়েছে, তার ফিল্ডিং সেটিং কিন্তু সমালোচকদের প্রশংসা করিয়েছে। এই মুশফিকের হাত ধরেই কিন্তু আমরা অনেকগুলো জয় করায়ত্ত করেছি। আমরা আমাদের নিজেদের মাটিতে আমরা ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়েছি, টেস্ট ম্যাচ ড্র করেছি, শ্রীলঙ্কায় গিয়ে আমরা ওয়ানডে সিরিজ ড্র করেছি, আমরা টেস্ট ম্যাচ ড্র করেছি। ও নিজে কিন্তু সামনের থেকে নেতৃত্ব দেয়, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এই বিষয়টা কিন্তু মুশফিকের মধ্যে যতখানি আছে, আমি আর কারো মধ্যে ঠিক ততখানি দেখি নাই। জামিল ভাই, মুশফিককে বাদ দিলে আমরা একদম অল্প সময় জানতে চাইবো যে বাংলাদেশ টিমে আপনার চোখে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল কে, কারা?
কে? মুশফিককে বাদ দিলে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল মাশরাফি এবং সাকিব আল হাসান অবশ্যই, বাট সাকিব আল হাসান যে ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, এই মুহূর্তে তাকে অধিনায়ক করাটা আসলে ঠিক হবে না। এটা তার পারফরমেন্সের উপরে একটা প্রভাব পড়তে পারে, যেহেতু সে অনেক ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে মাত্র কয়েকদিন আগেই তার নিষেধাজ্ঞা লিফট হলো। আর মাশরাফির কথা আমি আগেই বলেছি, মাশরাফিকে যদি আমরা দিতেই চাই, মুশফিকের উপরে যদি আমরা লোড কমাতেই চাই, আমি মনে করি যে বিসিবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে এশিয়ান গেমসে মাশরাফিকে অধিনায়কত্ব দিয়েছে, এবং আমি মনে করি টি-20তেই মাশরাফিকে অধিনায়কত্ব দেওয়া উচিত। কারণ টি-20তে জামিলউদ্দিন আমাদেরকে জানিয়েছিলেন যে দুই ধরনের অধিনায়কের কথা চিন্তা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।